ওয়াটার কালার আবার ওয়াটার বেস কালার, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটাকে টেকনিক্যালি একদম সাউন্ড স্কিল আজকে দরকার আছে কি নেই, এটা একটা কনফিউশনের জায়গা। কারণ কোনো কোনো ইনস্টিটিউশন টেকনিক সব ভুলে যাচ্ছে, কোনো দরকার নেই। অয়েল পেন্ট মানে যে চকচক করতে হবে তার কি মানে আছে, এটা অনেক আর্ট হিস্টোরিয়ানদের বইতে তারা তার বক্তব্য দেখেছে। কিন্তু আজকে সবাই সমস্যা হচ্ছে ছোট থেকে বড় সব শিল্পীদের অয়েল পেন্টিং রাখতে পারছে না। কিন্তু সেখানে একটা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জঙ্গলে কিছুদিন থেকে নানা কথা বুঝেছিল, তাদের থেকে লেসন নিয়েছিল। তার অনেক সোশ্যাল ম্যান মানে আঞ্চলিক ট্রাইবাল ক্লাস তাদের থেকে শিখেছিল যে অত বড় ঘোড়া নিয়ে পাহাড়ি জায়গায় যুদ্ধ করা কমফোর্টেবল নয়, ওখান দরকার ছোট ছোট। এবং নানা প্রতাপের মতো একজন বীর যোদ্ধা, নানা প্রতাপ যুদ্ধ করতে কোমর থেকে একটা তলোয়ার বার করে দিল, তার একটু ওজন ছিল দিয়ে বলতে নাও আমার সঙ্গে ফাইট করা, এতটাই বীর ছিলেন। তো তাকে এই লেসনটা ওখান থেকে শিখতে হয়েছিল, হয়ে তিনি যুদ্ধ জয় করেছেন, মেবাকে আকবরের হাত থেকে বাঁচিয়েছিলেন। তার মানে স্কিলটা আমি যা যা শিখেছি সেটাই সম্পূর্ণ না, সারা জীবন স্কিল অর্জন করতে হবে, স্কিল জেনারেট করতে হবে, স্কিল ইনটিউটিভভাবে স্কিল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আজকের দিনে ওয়াটার এই যে মিডিয়ামগুলোকে আমরা শিখবো কি শিখবো না, আর কোনো কোনো ইনস্টিটিউশন এটার কোনো গুরুত্ব দেয় না বলে তারা যা খুশি ওয়াটার ওয়াশ সব কিছু মিলে ফিরে করবে, তাতে কোনো আপত্তির কিছু নেই, হতেই পারে। আবার দরকারটা কি অর্থে, আমি আমার অস্ত্র হলো আমার রং তুলি মেটেরিয়াল, সেগুলোর উপর আমার দখল আনতে গেলে, আমার ইচ্ছে অনুযায়ী কাজ করতে গেলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার সেক্ষেত্রে মিডিয়ামের উপরে দখল আনতে গেলে মিডিয়ামের নোহাউটা জানতে হবে, মিডিয়াম দ্বারা কী কী পসিবল, কীভাবে কাজ করে। মিডিয়াম নিজস্ব একটা ধারণা আছে, ওয়াটার কালারকে জলের মধ্যে ছেড়ে দিলে সে তার মতো স্প্রেড করবে, কিন্তু আমি আমার মতো যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারি ওটাকে আমি কাজে লাগাতে পারি। আমি যখন আর্ট কলেজে পড়তাম 75, তো তখন ব্রিটিশ ওয়াটার কালার সিস্টেম আর্ট কলেজে ছিল। ব্রিটিশ সিস্টেম হলো ফ্রেঞ্চ একাডেমিক সিস্টেম, সেটাই ব্রিটিশের চর্চা করে সেটাই আমাদের এখানে এসেছে। সেটা হলো ওয়াটার কালারকে লাইট থেকে ডার্ক এটা 3টে ভাগে ভাগ করে নেওয়া, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এইভাবে। কারণ অনেক বেশি বার যদি লেয়ার দেওয়া হয় তাহলে ভারী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওটা ওপেক হয়ে যাবে। সেই কারণে এটাকে খুব হিসেব করে 3টে ভাগে ভাগ করা হয়, লাইট, মিডল টোন, ডার্ক, এইভাবে রং চাপানো হতো। কিন্তু 75-এর আগে যতজনের ওয়াটার, রণেন নারায়ণ দত্ত থেকে আরম্ভ করে গণেশ হালুই সবার কাজ থেকে এই সিস্টেমে করা। কিন্তু আমি তখন একটা ব্রেক করেছিলাম, কারণ আমি তখন রাতের ওয়াটার কালার করতাম, তার পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড আছে, আমার অন্য সময় ছিল। রাতের ওয়াটার কালার করতে গিয়ে দেখা যেত যে লাইট ডার্ক দুটোকে হ্যান্ডেল করতে গেলে যদি 3টে লেয়ারে করা যায়, ও রাতের অন্ধকারের যে একটা ট্রান্সপারেন্সি, অন্ধকারে একটা পেঁচা উড়ে যাচ্ছে, বা এই অ্যাটমসফিয়ারের যে অ্যাটমসফিয়ারিক নেচার এবং তার যে ট্রান্সপারেন্সি, সেটা কিছুতেই ভাবে আসবে না। আমি তখন দুটোকে একসঙ্গে হ্যান্ডেল করতাম, অসম্ভব লাইট, অসম্ভব ডার্ক, এবং সেইভাবে তখন রাতের ওয়াটার কালার হিসাবে আমার নাম ছিল। এখনও দিল্লিতে অনেক খোঁজ করে যে রাতের ওয়াটার কালার আছে, এক্সিবিট করবে একটা। এখন তো ভাবনা চিন্তা সবই পাল্টে গেছে, ছবির ভাবনায় এসেছি, এখন স্টাডি ভিত্তিক জায়গাতে নেই, এখন ওইটা আর করি না। কিন্তু এটা সেই সময় আমার ওই যে টেকনিকটা আমি বার করেছিলাম, এখন সেটা সবাই করে। এবং পরেশ মাইতি তখন ক্লাস 5 পড়তে, ছোট্ট বয়স, ক্লাস 5-এর স্টুডেন্ট ছিল, ও অসম স্কিল ছিল, কুইক অ্যাডাপ্ট করতে পারতো। ও ওই সময় আমার থেকে এই টেকনিকটা পুরোপুরি অ্যাডাপ্ট করেছে, কীভাবে দুটোকে হ্যান্ডেল করবে একসঙ্গে। কারণ এখানে ভিসকোসিটির প্রশ্ন আসছে, কতটা ডেন্সিটি থাকবে, কোন রঙে কীভাবে, যাতে আমি চাইছি এখান থেকে ওখানে থেমে যাবে, থামতেই হবে। তো অতটা কনফিডেন্স নিয়ে দুটোকে একসঙ্গে
তো ওটা ওর অর্থকোষ, ওটা নিয়েও এখনও কাজ করি যায়, কিন্তু আমি করি না। এই কারণে আমার ভাবনা চিন্তা জায়গাটা শিফট হয়ে গেছে। আমি ওই আলু ছায়া হ্যানতেন অত টোন ডাইমেনশন নিয়ে আর কাজ করি না, হ্যাঁ ডাইমেনশন। ফলে ওই ট্রিটমেন্টটা আমি নিজে ফলো করি না, কিন্তু আমাদের শিখে পড়াশোনাতে এখন ফেমাস, এবং তাকে দেখে এখন সবাই করছে। তার মানে এটা এই কারণে বললাম যে একটা মিডিয়ামের উপর স্কিল অর্জন করতে হয়। এবার অর্জন করবো কেন? আমি যখন আমার মনের ছবি আঁকবো বাইরে, সেখানে তো সেটা আমি কি ডিভাইসে নন আর্টকে আর্টে ট্রান্সফার করছি কীভাবে, তার অনেক কিছু তথ্য থাকবে। তার মধ্যে একটা জিনিস বলি যে আমি একটা নতুন ডিসিপ্লিন তৈরি করছি। একটা জিনিসকে লোকে যে অর্থ তাৎপর্য সিগনিফিকেন্ট মিনিং নিয়ে একটা জিনিসকে দেখে, আমি দেখছি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে, আমি সেটাকে প্রকাশ করতে যাচ্ছি। তো সেখানে আমি একটা ভাবনা চিন্তা সব দিক থেকে একটা নতুন ডিসিপ্লিন এস্টাবলিশ করতে যাচ্ছি। এটাই হলো ছবি আঁকার মূল জায়গা। তো একটা ডিসিপ্লিন তৈরি করতে গেলে তাহলে নেচারে কী ধরনের ডিসিপ্লিন অলরেডি হয়ে আছে, আমরা সব মিলে রং টং সব মিলে কী ডিসিপ্লিন হয়ে আছে, কীভাবে আমরা দেখছি, তার অবজেক্টিভিটি সাবজেক্টিভিটি এগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে, ভাবতে হবে। এবং প্রকৃতির যে নিয়ম শৃঙ্খলা, সেটাকে আমি আমার নিয়ম শৃঙ্খলাতে আমি ট্রান্সফার করে এটা আমার ছবি করছি, প্রকৃতির কপি করছি না। ছবি এখন মূল উদ্দেশ্য তাই এইভাবে প্রকৃতিকে শিফট করতে হয় নিজের জায়গাগুলো, তা না প্রকৃতির কপি হয়ে যাবে, সেটা তো লক্ষ্য নয়। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে একটা ডিসিপ্লিনকে স্টাডি করতে হয়, নিজের নানান ডিসিপ্লিন, সেটা থেকে বা নিজের ডিসিপ্লিন তৈরি করতে সুবিধা হবে। আমি যদি সে এই বেসিক জায়গাটা না জানি, তার নিজের ডিসিপ্লিন করতে গিয়ে সেটা উল্টো করতে হবে। রানা প্রতাপ যখন হেরে গেছিল সেই জিনিসটা হবে, আমাকে হেরে যাওয়ার কারণটা জানতে হবে, সেটাকে ওভারকাম করতে হবে, এইভাবে টেকনিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। তো এই ওয়াটার কালারের আর ওয়াটার বেস কালার দুটোর ডেফিনিট কতগুলো ক্যারেক্টার আছে, ওদেরকে মিশিয়ে ফেলতে পারে, আবার ঠিক ঠিক রেখে কাজ করতে পারে। তো ওয়াটার কালার কাকে বলবো? মানে জলের গুণ, যে প্লাবতা, যে লিকুইড ফল এবং নর্দমাতে জল বেরিয়ে যায়, সেটাকে আমরা জল বলতে আমাদের ঘৃণা পাই, ওটাকে জল বলি না। কারণ কি, ওটা জল বলতে একটা স্বচ্ছ ক্লিন নির্মল শুদ্ধ জল ভাববো। এক গ্লাস জল মানে রং ধুয়ে তুলি ধুয়ে ঘোলা জল এক গ্লাস, এটাকে এক গ্লাস জল বলে এই কনসেপ্টটা আসবে না। আসবে মানে একটা পানযোগ্য ড্রিঙ্কিং উপযোগী এক গ্লাস স্বচ্ছ জল, এবং কালারলেস ওডারলেস, মানে বর্ণ গন্ধ মুক্ত একটা পরিচ্ছন্ন জল, এটা ভাব। এবং আমরা আন্দামানে যাই কী করতে, তার মধ্যে সব থেকে যা কিছু দেখি না কেন, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো স্বচ্ছ জলের প্রতি নৌকো থেকে স্বচ্ছ জলের তলায় কোরাল দেখা, সেটা দেখাটা একটা স্পেশাল অ্যাট্রাকশন। কারণ অন্য সমুদ্রে নেই, কারণ ওখানে স্বচ্ছতা নেই। তো ফলে এই যে জলের মূল একটা স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, নির্মল শুদ্ধ একটাই। জল রঙের মধ্যে ওই কোয়ালিটি যখন আনা যায় তখন সেটাকে জল রঙ বলি, আর বাকিটা অ্যাক্রিলিকে তো জল থাকে, কিন্তু এটাকে জল রঙ বলছে না। কারণ কি, ওই শুদ্ধ জলের ক্যারেক্টার ওর মধ্যে নেই বলে আমরা ওটাকে জল রঙ বলছি। জল রঙ বলে ওই রকম একটা ক্যারেক্টার বোঝায়। এখানে জল মিশ্রিত রঙ, ওয়াটার বেস কালার আর ওয়াটার কালার দুটোর মধ্যে সিগনিফিকেন্ট তফাৎ আছে। এবার আঁকতে গিয়ে আমি যদি জল রঙের নিজস্ব চরিত্রটাকে খুব ভালো করে চর্চা করি, আমার স্কিল এমন একটা জায়গায় আমি তাকে যেমন খুশি প্রয়োগ করতে পারি। আর না হলে তখন তার সঙ্গে কখনো হয়তো মিডিয়া করতে হবে, অটো মিশিয়ে কাজ করতে হবে। যেখানে আমার খামতি থাকে আমি সেখানে অন্যভাবে তাকে পূরণ করতে হবে। তো সেই জন্য কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো বলে যে এই মিডিয়াম শেখার কোনো দরকার নেই, কিন্তু এখনও দরকার আছে। মানে অলরেডি নন ডিসিপ্লিনগুলোকে ভালো করে জানতে হবে, তবে আমি নতুন ডিসিপ্লিন তো সেই দিক দিয়ে যার যেটা ভাবনা সে সেভাবে প্রবেশ করবে, মিলেমিশে করতে পারে, জেনে নিয়ে তারপরে
স্যার এই এক্সিবিশনটা নিয়ে যদি কিছু বলেন, মানে ওদেরকে যদি কিছু সাজেশন দেন। যদি এক কথা বলে যে সবার কাজের মধ্যে খুব সফট অ্যাটমসফিয়ার, খুব কোমল প্রয়োগ হয়েছে, এটা টোটাল এক্সিবিশনে পেয়ে গেছে। সেখানে সবার মধ্যে একটা সম্বন্ধ আছে। প্রত্যেকের অ্যাপ্লিকেশান, কেউ ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করেছে, কেউ ওপেক মিশিয়ে করেছে, কেউ ট্রান্সপারেন্ট কালার মধ্যে মার্বেল ওপেক প্রয়োগ করেছে, নানানভাবে করেছে, কিন্তু সবার মধ্যে একটা টেম্পারমেন্টের মিল আছে। সেটা হলো যাই আছে সেটার মধ্যে একটা খুব সফট অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। সেদিক দিয়ে সবার একটা এই সামঞ্জস্যটা আছে। আর এর মধ্যে কেউ কেউ ন্যাচারাল ফর্মটাকে প্রাধান্য দিয়েছে বেশি, নিজের ভাবনা, যেমন নিজের বলছিল যে জায়গায় জায়গায় আলো করেছে, সেটা একটা স্পেশাল ইন্টারেস্ট পেয়েছে, তাকে হাইলাইট করেছে। কিন্তু এটার বেস্টটা হলো প্রকৃতির আলোচনার পরিবেশ, তো সেটাকে রেখে তার নিজের ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করেছে, যেটা তাকে বেশি অ্যাট্রাক্ট করছে একটা স্পেশাল আলো। যেমন রেমব্রান্ডের একটা মেলোড্রামাটিক আলো প্রয়োগ, সেটাও বলছে না, কিন্তু ওরা একটা আগ্রহ সেটা নেই, সেটাকে রেখে কাজ করছে। তেমনি এর ছবিতে যে নেচারের মধ্যে একটা মানুষ যাত্রা করে, মানুষের যাত্রার পথ একটা নেচারকে একটা সূত্রে গেঁথেছে, যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্বন্ধ আমাদের যাত্রাপথ দিয়ে, আমাদের মানুষের অনুষঙ্গ দিয়ে। প্রকৃতি বিচ্ছিন্ন ছিল, মানুষ সেখানে গিয়ে গিয়ে একটা যাত্রাপথ তৈরি করেছে, তেমন একটা অনুভব এখানে কাজ করছে। ছবি তো কথা বলে, তো জাপানের ছবি চীনের ছবির মধ্যে তফাৎ করতে, চীনের ছবি বিরাট ল্যান্ডস্কেপকে একসঙ্গে দেখায়। 1000 মাইলস অফ ইয়াংসে রিভার একটা ছবি আছে, মানে ইয়াংসে রিভারের 1000 মাইলের যে গল্প, তার যে যাত্রা, সেটাকে একটা ছবি দেখানো হচ্ছে। যদি সেটা একটা স্ক্রোল, তাহলে তো 1000 মাইল তো স্ক্রোল হতে পারে না। 1000 মাইলের আইডিয়াটাকে সিঙ্ক্রোনাইজ করে একটা জায়গা মতো দেখায়। আবার জাপানের ছবি অত বড় ল্যান্ডস্কেপ না, ছোট্ট একটা জায়গা, পাহাড়ের খাঁজে ফাটলের মধ্যে একটা ঘাস জন্মেছে, কিংবা একটা কিছু প্রজাপতি এসে বসেছে, জলের একটুখানি ঢেউ, এই যে ছোট্ট সাবজেক্ট খুব ক্লোজ হিসেবে। এরকম এক একটা জায়গার এক ধরনের দেখার চরিত্র আসে। তো এখানে দেখে চট করে একটা সিমিলার থিঙ্কিং চলে আসে, এইভাবে যে যে ভাবনা থেকে সেটাকে প্রকাশ করছে, এটা বড় দিক। এবং দর্শক হিসেবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াটাকে একসঙ্গে দেখতে পাচ্ছি। এক্সিবিশনে এটা সবথেকে বড় প্রাপ্তি আমাদের।